সরি জনি, সরি। আমি না জেনে না শুনে এমন ভুল আর কখনো করব না। আমি না হয় রাগ করে আসিনি। তুই তো আমার কাছে যেতে পারতি আমার খোঁজ নিতে। মিথ্যা ধর্ষণ মামলায় বিনা অপরাধে প্রায় ৮ মাস জেল খাটার পর আজ খালাস পেয়ে বাড়ি ফিরছি। শুনুন তাহলে অপরাধ না করেও আমার সুন্দর ভবিষ্যৎ জীবন থেকে ৮টি মাস হারিয়ে যাওয়ার পুরো কাহিনী। প্লিজ প্লিজ প্লিজ। ফ্ল্যাশব্যাক। আমি হেঁটে কলেজ যাচ্ছি। আমার পিছনে একটি মেয়ে বারবার প্লিজ প্লিজ বলছে। আমি তাকিয়ে দেখি আমার আশেপাশে কেউ নেই, তাই ভাবলাম মেয়েটি হয়তো আমাকে প্লিজ বলছে। আমি দাঁড়ালাম। মেয়েটি আমার পাশে আসতেই বললাম, কি ব্যাপার, আপনি কাকে ডাকছেন? আপনি কি বোকা নাকি? আপনি ছাড়া এখানে কি আর কেউ আছে? না, তা নেই, কিন্তু আপনি আমাকে ডাকছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমিও তো আপনাকে চিনি না। আপনাকে কয়েক মাস থেকে প্রায় এই রাস্তায় যেতে দেখি। আমার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করেন, তাই ভাবলাম একটু কথা বলে দেখি। আপনি কোথায় যান, কি করেন, বাড়ি কোথায়, এই আর কি। আমার নাম জনি। আমি এই কলেজের ইন্টার প্রথম বর্ষের ছাত্র। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে। ওই যে বাড়িটা দেখছেন, আমি ওই বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকি। আমার নাম আখি। আমিও প্রথম বর্ষের ছাত্রী। আপনি যে বাড়িটা দেখালেন তার সামনের বাড়িটাই আমাদের। তাহলে তো আমরা বন্ধু হতে পারি। অবশ্যই, যেহেতু একই ক্লাসে পড়ি সেই হিসেবে বন্ধু তো হতেই পারি। কিন্তু আমার তো মেয়ে বন্ধু বা বান্ধবী একেবারেই পছন্দ নয়। আমি একজন ছেলে, তাই আমার একজন ছেলে বন্ধু থাকাটাই স্বাভাবিক। তারপর আপনার যদি অসুবিধা না থাকে তাহলে তো কোনো কথাই নেই। যাক, এতদিনে একজন বন্ধু পেলাম। বন্ধু যখন হলাম তাহলে আর আপনি কেন, আজ থেকে তুই বলবো। আজ থেকে দুজন একসাথে কলেজে যেতে পারবো। তুই আমার জন্য অপেক্ষা করবি আর আমি তোর জন্য অপেক্ষা করব। তারপর দুজন একসাথে গল্প করতে করতে কলেজ পৌঁছলাম। কলেজ থেকে আমার বাড়ি অনেক দূরে। বাড়ি থেকে ক্লাস করা সম্ভব নয়, তাই কলেজের পাশে একটি বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকি। আমি যে বাড়িতে থাকি ঠিক তার পাশের বাড়িটাই আখি নামের মেয়েটির বাড়ি। প্রায় ৩ মাস থেকে কলেজ যাচ্ছে, কিন্তু এই মেয়েটিকে কখনো দেখিনি। আমি আগে থেকেই মেয়ে মানুষকে খুব ভয় করতাম, কারণ মেয়েরা কখন যে কী করে বসে তার ঠিক নাই। তারা নাচতে পারে, আবার নাচাতেও পারে। মেয়েদের আমি একদম বিশ্বাস করি না, তাই মেয়েদের থেকে আমি সব সময় দূরে দূরেই থাকার চেষ্টা করি। কলেজ ছুটির পর আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম, যেন মেয়েটির সঙ্গে দেখা না হয়। পরদিন অনেক লেট করে বেরোলাম, যেন মেয়েটি আমার আগেই কলেজ চলে যায়। কিন্তু না, গতকালের ন্যায় আজও পিছন থেকে ডাকছে। আমি পিছনে তাকিয়ে দাঁড়ালাম। আখি আমার পাশে এসে, কি ব্যাপার, আজ এত লেট করলি কেন? আমি অনেকক্ষণ থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। না মানে এমনিতেই একটু লেট করলাম। আমি আখিকে বুঝতে দিলাম না যে ওর জন্যই এত লেট করছি। তারপর দুজনে গল্প করতে করতে কলেজ পৌঁছলাম। আখি নামের মেয়েটিকে এড়িয়ে চলার জন্য কোনোদিন আগে আবার কোনোদিন পরে বাসা থেকে বের হই, কিন্তু কোনোদিনও ওকে ছেড়ে যেতে পারিনি। কি ব্যাপার আখি, তুই কি আমাকে প্রতিদিন ফলো করিস নাকি? আমি আগে বের হলেও তোর সাথে দেখা হয়, আবার লেট করে বের হলেও তোর সাথে দেখা হয়। এ কথা বললি কেন? না মানে আমি একদিন আগে আবার একদিন পরে এভাবে বাসা থেকে বের হই, তারপরও আমরা একসাথে কলেজ যাচ্ছি। হ্যাঁ, বলতে পারিস আমি তোকে ফলো করছি। তাতে তোর কোনো সমস্যা আছে? না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি একজন অপরিচিত ছেলে। আগে অপরিচিত ছিলাম, কিন্তু সেদিন তো পরিচিত হয়েছি। দুজনে একসাথে চলাফেরা কথাবার্তা বলতে বলতে আরও বেশি পরিচিত হব, এতে দোষের কি? অনেক লোকে অনেক বাজে কথা বলতে পারে, এতে হয়তো আমার বিপদ হতে পারে, কারণ এটা তো আমার নিজের এলাকা নয়। তাতে কি হয়েছে? তোর এলাকা নয়, কিন্তু আমার নিজের এলাকা। এখানে তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না। মনে সাহস রাখবি, কখনো ভীতু হয়ে চলাফেরা করবি না, বুঝলি? এরপর থেকে আখি আর আমি একসাথেই কলেজ যাওয়া আসা করি। ছোটবেলা থেকেই আমি মেয়েদেরকে খুব ভয় করতাম, অথচ আজ আমার বেশিরভাগ সময় কাটে মেয়েদের সাথেই। আখি যেখানে যেখানে যেত সেখানে সেখানে আমাকে নিয়ে যেত। বলতে গেলে ওই এখন আমার বেস্ট ফ্রেন্ড। মার্কেট থেকে শুরু করে ওর বন্ধু বান্ধবীদের বাসায় পর্যন্ত আমাকে নিয়ে যেত। একদিনের একটি ছোট্ট ঘটনা বলি। কলেজ ছুটির পর একদিন আখি আমাকে ওর এক বান্ধবীর বাসায় বেড়াতে নিয়ে গেল। তখন ছিল মাঘ মাস, প্রচণ্ড শীত, এবং রাস্তায় ছিল না কোনো যানবাহনের যাতায়াত, তাই সারা রাস্তায় আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। বান্ধবীর বাড়িতে খাবার খেয়ে অনেক রাত হয়ে গেল।
খাবার খেয়ে আমরা বাসায় আসার জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু রাস্তায় ও ওর আরেকজন ছেলে বন্ধুর সাথে দেখা করতে একটি বাড়ির সামনে এসে ডাক দিল। কিছুক্ষণ পর একটি ছেলে এসে ওর পাশে দাঁড়ালো এবং আমাকে বলল, জনি, তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসিস, দেরি করিস না কিন্তু, আমার খুব ঠান্ডা লাগতেছে। আখি ছেলেটির হাত ধরে একটু দূরে চলে গেল। প্রায় আধ ঘন্টার কাছাকাছি ফিরে আসার কোনো নামই নেই। একটু একটু কথার শব্দ শোনা যায়, কিন্তু ওদের কাউকে দেখা যায় না, কারণ এত কুয়াশা পড়ছে, মাত্র 10 হাত দূরের কোনো কিছুই ঠিকমতো দেখা যায় না। এদিকে প্রচণ্ড শীতে পুরো শরীর থরথর করে কাঁপছে। এখানে আসার সময় পরনে মাত্র একটি শার্ট ছিল, শীতের কোনো কাপড় ছিল না। মনে মনে খুব রাগ হচ্ছে, ওকে ছেড়ে একাই বাসায় চলে যাই। আবার ভাবি, ওকে একা ছেড়ে গেলে যদি ওর কিছু হয়ে যায় তাহলে সবাই আমাকেই দোষ দেবে, কারণ অনেক লোকই আমার সাথে আখিকে দেখেছে। তাই ওকে একা রেখেও যেতে পারছিলাম না। কি আর করার, আখির জন্য অপেক্ষা করতে লাগলাম। শেষমেশ ওদের দেখা মিলল। আখি, এত দেরি করলি কেন? ঠান্ডায় আমার শরীর বরফ হয়ে যাচ্ছে, আর তোরা মজার মজার গল্প করছিলি। আরে না, ওর সাথে আমার ইম্পর্ট্যান্ট কিছু কথা ছিল, তাই এত দেরি হলো। চল এবার বাসায় ফেরা যাক। হ্যাঁ, তাড়াতাড়ি চল, অনেক রাত হয়েছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তারপর ছেলেটিকে বাই বাই জানিয়ে দুজন হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পর আখি বলল, কি ব্যাপার জনি? আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে এসেছি। হ্যাঁ তাই তো, সামনে তো কোনো রাস্তাই নেই, এখন উপায়? আমাদের পেছনের দিকে ফিরে যেতে হবে। আখির কথা মতো আমরা আবার পিছন থেকে এসে অন্য রাস্তায় হেঁটে চললাম, কিন্তু এটা আমাদের ভুল রাস্তা ছিল। ঘন কুয়াশার কারণে আমরা বারবার রাস্তা হারিয়ে ফেলেছি, তার সাথে সাথে দিকও হারিয়ে ফেলেছি। কোন দিকে যাব ভেবে পাচ্ছিলাম না। ঘন জঙ্গলের ভিতরে মানুষ যেমন দিক হারিয়ে ফেলে, আমরাও তেমনিভাবে ঘন কুয়াশার ভিতর দিক হারিয়ে ফেলেছি। অবশেষে আমরা দুজন মিলে ঠিক করলাম, রাস্তা থেকে নেমে অনুমানে সামনের দিকে এগোতে থাকবো, নিশ্চয়ই আমাদের রাস্তা পেয়ে যাব। অনেক সময় হাঁটার পর সামনে পড়ল একটি বিশাল বড় আখ ক্ষেত। ডানে বামে শুধু আখ আর আখ। ভয়ে ভয়ে আমরা দুজন হাঁটতে লাগলাম। আখি, আমি আর হাঁটতে পারছি না, ঠান্ডায় আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। বারবার ঠান্ডা ঠান্ডা করিস কেন? আয় আমার সাথে। আখ ক্ষেতের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একসময় আমাদের রাস্তা পেয়ে যাব। দূরে কয়েকটি শেয়ালের ডাক শোনা যাচ্ছে। রাস্তা পাবে, তবে আমরা মরার পরে। আখি আমার হাত ধরে টানতে টানতে আখ ক্ষেতের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। এমন সময় কয়েকজন লোক আখ ক্ষেতের পাশে কথা বলছে। ভয়ে আমরা দুজন দাঁড়িয়ে পড়লাম। দুজনেই হাত পা কাঁপছে। এখন রাত প্রায় 2টা বাজতে চলছে। লোকগুলো ভালো না মন্দ জানি না, ধরা পড়লে কি হতে কি হয়ে যাবে বলা যায় না। তাই দুজনে হাত ধরাধরি করে খুব সাবধানে আখ ক্ষেত থেকে বেরিয়ে এলাম অনেক দূরে। আমরা যেখানে এসেছি সেখানে শুধু উঁচু নিচু জায়গা, মাঝে মাঝেই সামনে পড়ে বড় বড় পুকুর। কুয়াশার পানিতে মাটি ভিজে এত পিচ্ছিল হয়েছে যেন একবার পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে। আর আমার হাঁটার অভ্যেস নেই, তাই আমি আর হাঁটতে পারছিলাম না। আমি ওখানেই বসে পড়লাম। আমরা আবারও প্রায় ঘন্টার কাছাকাছি হেঁটে এসেছি। আখিও আমার পাশে বসলো। ঠান্ডায় আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না, পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আখি আমার এমন অবস্থা দেখে তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরে আমার মাথা আখির ঘাড়ের কাছে নিয়ে ওর ওড়না দিয়ে আমাকে ঢেকে দিল এবং বলল, জনি, এইভাবে হাঁটতে থাকলে আমরা সারা রাতেও রাস্তা খুঁজে পাবো না। এদিকে শিয়াল, আরেকদিকে মানুষের ভয়। আমার মনে হয় ভোর হওয়া পর্যন্ত এখানে বসে থাকাই নিরাপদ হবে। ঠিক আছে, অপেক্ষা করে ভালো হবে। আখির ঘাড়ে মাথা রেখে মনে হলো পুরুষদের চেয়ে মেয়েদের শরীর বেশি গরম থাকে। কিছুক্ষণের মধ্যেই আমার ঠান্ডা ভাবটা কেটে গেল। এখন কেমন লাগছে? আমাকে ক্ষমা করে দিস। আমি ভাবতে পারিনি যে এত রাত হবে, আবার কুয়াশা রাস্তা হারিয়ে ফেলবো। তাছাড়া যদি শীতের কাপড় নিয়ে আসতাম তাহলেও হয়তো এত কষ্ট পেতাম না। এখন ভালোই লাগছে। তোর সাথে বেড়াতে এসে আমি একটা বড় শিক্ষা পেয়েছি। জীবনে আর কোনোদিন এভাবে বেড়াতে যাব না। আখি আমার মাথায় ও সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ও মনে করছে আমি হয়তো ওর ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি। আমি কিন্তু ঘুমাইনি। আসলে আখি কি করতে চায় আমি সেটাই বুঝতে চাইছি। আসলে ওর মনের মধ্যে কোনো রকম শয়তানি ভাব চলে আসে কিনা, কিন্তু না, ওর মনে কোনো খারাপ আচরণ দেখিনি। তখন আমার মনে হলো মেয়েটি হয়তো আসলেই ভালো। অবশ্যই ওর চরিত্রে কোনো গণ্ডগোল নেই। আমি আমার মতো ওর ঘাড়ের মাথা রেখে চুপচাপ বসে আছি। এভাবেই এখানে অনেকটা সময় কেটে গেল। ভোর হয়ে গেছে, দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে।
আজানটি খুব পরিচিত। আমাদের কলেজের পাশের মসজিদ থেকেই এই আজান শোনা যাচ্ছে। আমি বসা থেকে দাঁড়িয়ে পড়লাম। আখি, আমাদের বাসার রাস্তা পেয়ে গেছি, আর চিন্তার কোনো কারণ নাই। তাই নাকি? কিন্তু কিভাবে বুঝতে পারলি যে আমরা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পেয়ে গেছি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমাদের কাছাকাছি একটি মসজিদে আজান শুনতে পারছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কিন্তু আজানের সাথে রাস্তার সম্পর্ক কি এটা বুঝলাম না। সম্পর্ক আছে বলেই তো বলছি। আমরা যেখানে বসে আছি ঠিক এর পিছন দিকটায় আমাদের বাসা। তার মানে আমরা আমাদের বাসার কাছাকাছি বসে আছি। তারপরে একটু ফর্সা হতেই আমি ওর বাড়ি দেখিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে গেলাম। চুপি চুপি বাসায় এসে আমার রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। আখির ডাকে ঘুম ভাঙল সকাল 8টায়। সাথে ছিল বাসার মালিকের বউ। কি ব্যাপার জনি? কাল কলেজ ছুটির পর কোথায় ছিলে? বাসায় আসোনি কেন? তুমি না আসায় আমরা খুব টেনশনে পড়েছিলাম। আপা, আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। ওখানে খেয়ে এসেছিলাম, আর রাত অনেক হয়েছিল, তাই আপনাকে বিরক্ত করি নাই। ঠিক আছে, কিন্তু এরপর কোথাও গেলে আমাকে বলে যাও, আর বলতে সময় না পেলে ফোন করে বলবে, কেমন? এখন চলো, খাবার খেয়ে কলেজে যাও। বাড়িওয়ালি চলে যাওয়ার পর আখি আমার পাশে এসে বসলো এবং বলল, কি কলেজে যাবি না? না, আজ আর কলেজে যাব না। কলেজ যাওয়ার মুড রাতেই নষ্ট হয়ে গেছে। এখন বল, তোর বাবা মা কীরকম বকাবকি করেছে, নাকি মারধর করেছে? আরে না, বাবা মা জিজ্ঞেস করতেই বলেছি। বান্ধবীর বাড়িতে খাবার খেয়ে আসতে অনেক দেরি হয়েছিল, তাই তোমাদেরকে না দেখে ঘুমিয়ে পড়েছিলাম। আর কথাগুলো শুনে কেউ আর কিচ্ছু বলেনি। মিথ্যে বলা খুব ভালোই শিখেছিস। যাকগে সে কথা, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। আখি বাড়ি থেকে খেয়ে এসেছিল, তাই আমার বাসায় খেলো না। খাবার সেরে কিছুক্ষণ দুজন একসাথে গল্প করতে করতে কাটিয়ে দিলাম। আখি, আমার আরও একটু বিশ্রামের প্রয়োজন। কিছুক্ষণ ঘুমিয়ে নিলে ভালো হতো। ঠিক বলেছিস, আমারও খুব ঘুম আসছে, আমিও একটু ঘুমাবো। কি, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই এখানে ঘুমাবি মানে? আমি তো পাগল, বিয়ের আগেই তোর সাথে এক বিছানায় শুয়ে থাকবো। কি বললি তুই? বিয়ে মানে? দুষ্টু কোথাকার, ছাই বলেছি, ছাই। আখি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। এমনি করেই কেটে গেল কয়েকটি মাস। এখন প্রায় রাতের বেলায়ও ওর ছোট বোনকে নিয়ে আমার সাথে দেখা করতে আসতো। ঘন্টার পর ঘন্টা গল্প করত। ওকে না করতেও পারতাম না। মাঝে মাঝেই বিরক্তও হতাম, কিন্তু আখি কিছু মনে করতো না। হঠাৎ একদিন রাত 12টার দিকে আখি এলো আমার রুমে, তাও একা। হাতে ছিল অনেকগুলো ফুলের চারা গাছ। আমি তখনও পড়াশোনা করছিলাম, ঘুমোতে যাইনি। কি ব্যাপার আখি, এত রাতে, তাও আবার একা? তোর ডর ভয় বলতে কিছু নেই নাকি? তোর বোনকে নিয়ে আসলি না কেন? ছোট বোন ঘুমিয়ে পড়েছে, আমি ওকে বলে এসেছি আর সারা রাত এখানেই থাকবো। সারা রাত থাকবে মানে? কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না, পাগল হইনি, আজ সারা রাত তো রুমের সামনে দিয়ে ফুলের গাছ লাগাবো। আমি হেসে হেসে বললাম, কিন্তু ম্যাডাম, ফুলের গাছ লাগাতে তো মাটির প্রয়োজন আছে, আর আমার রুমের সামনে তো মাটি নেই। তাহলে গাছ লাগাবে কি করে? সেই চিন্তা তোকে করতে হবে না। আমি কোদাল নিয়ে এসেছি, তুই মাটি কেটে দিবি আর আমি মাটি নিয়ে আসবো। যেমন কথা তেমন কাজ। আমি মাটি কাটতে লাগলাম, আর আখি মাটি এনে আমার রুমের সামনের নিচু জায়গা ভরাট করে ফেললো। তারপর দুজনে মিলে ফুলের গাছ লাগালাম। গাছের গোড়ায় পানি দিলাম। হয়ে গেল আমার ফুলের বাগান। এদিকে রাত প্রায় শেষের দিকে। আখি, তোর ফুলের বাগান হয়ে গেছে, এখন চল, তোকে বাড়ি রেখে আসি। আচ্ছা, তুই বারবার শুধু চল চল করিস কেন? তোর পাশে আমাকে রাখতে ইচ্ছে করে না? আরে ম্যাডাম, ইচ্ছে থাকলেও উপায় নেই। এখন আমার সাথে চলেন। আমি আখিকে এগিয়ে দিয়ে আসলাম। আখি বাড়ি চলে গেল। রুমে এসে আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক লোকের চেঁচামেচিতে ঘুম ভাঙলো সকালবেলা। বাড়ির সবাই হঠাৎ ফুলের বাগান দেখে অবাক হয়ে গেছে। আমি বাহিরে আসতেই বাড়িওয়ালি আপা জিজ্ঞেস করলো, জনি, সন্ধ্যার সময় তোমার রুমের সামনে ফাঁকা ছিল, আর এখন দেখলাম ফুলের বাগান। এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারলাম না। আপা, আমি দিনের বেলায় সময় পাইনি তো, তাই রাতের বেলায় ফুলের বাগান করেছি। তাই নাকি? খুব ভালো হয়েছে। তারপর যে যার মতো চলে গেল। আজ কলেজ যাব না, কারণ রাতে ঘুমাতে পারিনি। তাই সকালের খাবার খেয়ে আবারও ঘুমোতে গেলাম। কিন্তু দুঃখের বিষয়, ঘুমোতে না ঘুমোতেই চলে এলো আখির আপন ছোট চাচাতো বোন মৌ। মেয়েটি দেখতে খুবই সুন্দরী, মাঝারি ধরনের গায়ের গঠন, গোলগাল মুখ, গায়ের রং ফর্সা, মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা চুল। আখির চাইতে বেশি সুন্দরী মৌ। যে কেউ দেখলে এই কথাই বলবে।
অবশ্য প্রথম যেদিন মৌকে দেখেছিলাম সেদিন থেকেই ওকে আমি মনে মনে ভালোবেসেছিলাম। মৌয়ের সব বিষয়ে আমার কাছে খুব ভালো লাগতো, শুধু দুইটি বিষয় ছাড়া। মৌ খুব বেশি কথা বলতো, আর যা বলতো তার বেশিরভাগই মিথ্যা কথা বলতো। আর এটা আমার কাছে খুব খারাপ লাগতো। এই জন্য আমার ভালোবাসা গভীর হওয়ার আগেই সাইড কেটে গিয়েছি। অবশ্য মৌ আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর তাই ও আখির মতো দিন নেই রাত নেই যখন তখন আমার কাছে চলে আসে। আমি বুঝেও না বোঝার ভান করে থাকি। এ বিষয়ে আমি কখনো ওকে পাত্তা দিই না। আখির ব্যাপারেও মৌ নানান কথা বলেছে। আখি খুব খারাপ মেয়ে, বিয়ের আগেই নাকি ওর পেটের বাচ্চা হয়েছিল, আরও অনেক কথা। আর এই কথাগুলো কতটুকু সত্য মিথ্যা জানি না। এই কারণেই আখিকেও কথা দেয়নি যে আমি ওকে ভালোবাসি। মৌ দরজার কাছে এসে দাঁড়িয়ে আমাকে বলল, ভাইয়া ভিতরে আসতে পারি? কি মৌ, আসতে পারো, বসো, কিছু বলবে? না, কিছু বলবো না, আপনাকে দেখতে আসলাম। আপনাকে একদিন না দেখলে সেদিন আমার চোখে ঘুমই আসবে না। কেন যে এমন হয় তা আমি নিজেও জানি না। ক্লাস 9-এ উঠি এত চিন্তা ভাবনা, তাহলে উপরের ক্লাসে উঠবে কিভাবে? শোনো, এইসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে পড়াশোনায় মনোযোগী হও, কাজে লাগবে। এটা কেমন কথা বললেন ভাইয়া? আমি তো সবসময় পড়াশোনায় মনোযোগী। পড়াশোনাও করব, পাশাপাশি প্রেমও চালিয়ে যাব। আমার এতে কোনো রকম সমস্যা হবে না। এই মেয়ে, তোমার কি একদম লজ্জা শরম নেই নাকি? আচ্ছা বুঝলাম, কিন্তু তোমার প্রেমিকাটা কে জানতে পারি? কেন? আপনি আপনি জেনেও না জানার ভান করেন কেন? আপনার সামনে আমার কিসের লজ্জা বলেন? বিয়ের পর তো আপনি আর বলবো না। চুপ করো, বেহায়ার মতো আবার দাঁত বের করে হাসছো। আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি? কোনোদিন না। তাহলে কি করে কথা বলতে পারলে? আমার বিশ্বাস আপনি আমাকে পছন্দ করেন, তাই এ কথা বলতে পারলাম। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, তার মানে এই নয় যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, কখনো না। আর তাছাড়া তুমি তো জানো তোমার আপন চাচাতো বোন আমাকে ভালোবাসে, তাহলে কি করে তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিলে? আঁখি আপা সুন্দরী না, আমি বেশি সুন্দরী, আপনিই বলেন। শোনো, আমি সুন্দরী অসুন্দরী বুঝি না। আমি চাই একজন গুণবতী নারী, যে কিনা নামাজ পড়বে, রোজা করবে, স্বামী শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে, সৎপথে চলবে, এমন মেয়ে। আর এমন মেয়ে যে হতে পারবে তাকে আমি বিয়ে করব। আপনি আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো। তবু আমি আপনার হতে চাই। আমি মৌকে আমার পাশে বসে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম, তারপরও মৌ যাওয়ার সময় বলল, আপনি আমাকে যেভাবেই বোঝান না কেন আমি কিছুই বুঝতে চাই না। একটা কথাই শুধু জানি, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। মৌ কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। আমি ওকে কিছু বলার আগেই দুপুরে বাড়িওয়ালি আপা আমাকে বলেন, জনি, আমি রুমের বাইরে থেকে তোমার আর মৌয়ের সব কথা শুনে আখিকে বলে দিয়েছি। আপা আপনি এটা কি কাজ করলেন? আমি তো এখন মহা বিপদে পড়ে যাব। কথাগুলো শোনার পর আখি যে কোনো সময় আসতে পারে, আর এসেই হয়তো নানান প্রশ্ন করতে পারে। তখন কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। একদিকে মৌ বলে আখি একজন চরিত্রহীনা মেয়ে, অন্যদিকে আখি বলে মৌ একটা বাজে মেয়ে, অথচ ওরা দুজন আপন চাচাতো বোন। তাহলে আমি কার কথা শুনবো, কাকে বিশ্বাস করব, কাকে ভালোবাসবো? আখি নাকি মৌকে? কাউকে নয়। আমার মনে হয় ওরা দুজনেই মিথ্যাবাদী। কাজেই এখান থেকে আমার কেটে পড়াই সবচেয়ে বেশি ভালো হবে। তাই সিদ্ধান্ত নিলাম আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব। পরক্ষণে ভাবলাম, কেন আমি চোরের মতো পালিয়ে যাব? এখান থেকে দেখি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। মৌ সুন্দরী, তাই ওকে আমার খুব ভালো লাগে, কিন্তু বাচালের মতো অতিরিক্ত কথা বলে। আর আখি দেখতে খুব সুন্দরী নয়, কিন্তু ওর আচার আচরণ আমাকে মুগ্ধ করে তুলেছে। তাই এর শেষ না দেখে অন্য কোথাও যাব না। ভেবেছিলাম আখি আমার বাসায় এসে মৌ সম্পর্কে নানা প্রশ্ন করবে, কিন্তু না, সেদিন আর আখি এলো না। পরদিন সকালবেলা আখির ছোট বোনের কাছ থেকে জানতে পারলাম আখি গতকাল সারা রাত কান্না করেছে, একটুকু ঘুমায়নি। কিন্তু কেন কান্না করেছে তা বলতে পারেনি। 3 দিন হয়ে গেল আখি আমার বাসায় আসেনি। ও হয়তো মনে করেছে আমি মৌকে ভালোবাসি, এজন্য মনে হয় আখি আমার সাথে দেখা করেনি, আর আমিও দেখা করার চেষ্টা করিনি, কারণ আমাকে সত্যটা জানতে হবে। অবশ্য এর মাঝে মৌ একদিন আমার বাসায় এসেছে। এমন সময় আমি কলেজ যাচ্ছি।
আমি মৌকে দেখেও না দেখার ভান করে চলে গেলাম। কলেজ থেকে বেরিয়ে আসতেই দেখি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা। সেদিন কলেজে আমাকে দেখতে আমার বাবা এসেছে। আসসালামু আলাইকুম। বাবা, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তুই কেমন আছিস? তাই দেখতে এলাম। মা কেমন আছে? বাড়ির অন্য সবাই কেমন আছে? সবাই আল্লাহর রহমতে ভালো আছে। বাবা চলো আমার বাসা দেখবে। আমি বাবাকে আমার বাসায় নিয়ে এসেছি। বাসায় ঢুকতেই দেখি মৌ দাঁড়িয়ে আছে। মৌ আমার বাবাকে সালাম দিলেন। আমি পরিচয় করিয়ে দিলাম। মৌ, ইনি হচ্ছে আমার বাবা। আর বাবা, ওর নাম মৌ। এই পাশেই ওদের বাড়ি। বাবার সাথে কিছু সময় কথা বলার পর মৌ বাড়ি চলে গেল। বাবা বিছানায় শুয়ে আরাম করছে। বাবা, তুমি শুয়ে আরাম করো, আমি তোমার জন্য দোকান থেকে নাস্তা আনতে যাচ্ছি। দোকান থেকে কেন? বাসায় দুপুরের খাবার দেয় না? আমি মাথা নিচু করে বললাম, না বাবা, আমাকে কোনোদিন দুপুরে খাবার দেয় না। শুধু সকাল আর রাতের খাবার খেয়ে থাকতে হয়। দুপুরে রান্না করা হয় কিনা তা জানি না। বাবা আশ্চর্য হয়ে বললেন, কি, তুই তাহলে প্রতিদিন দুপুরে না খেয়ে থাকিস? এতদিন বলিসনি কেন? আমরা কি কোনোদিন দুপুরে না খেয়ে থাকি? এই নে, টাকাগুলো রাখ। প্রতিদিন দুপুরে হোটেলে ভাত খাবি। টাকা শেষ হলে আবার নিয়ে আসবি। যেতে না পারলে ফোন করবি, টাকা পাঠিয়ে দিব। আর কোনোদিন না খেয়ে থাকবি না। আমি ফ্রেশ হয়ে বাবার জন্য দোকান থেকে নাস্তা আনতে যাচ্ছি। এমন সময় আখি একটি টিফিন বক্স হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে। কেমন আছিস আখি? এতদিন পর আমার কথা মনে পড়লো। সেসব কথা পরে হবে, এখন বল আঙ্কেল কোথায়? বাবা এসেছে তা তুই জানলি কিভাবে? মৌ আমাকে বলেছে। আর হ্যাঁ, তোর বাবা এসেছে, উনি না কি না খেয়ে যাবেন। তোদের বাসায় তো দুপুরবেলা রান্না হয় না, তাই কিছু খাবার নিয়ে এসেছি। এখন চল, আমার সাথে আঙ্কেলকে খেতে দিতে হবে। আখিকে আমার রুমে নিয়ে আসলাম। আখি আমার বাবাকে সালাম দিয়ে বলল, আঙ্কেল কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আমার নাম আখি। আমি আর জনি একই ক্লাসে পড়াশোনা করি। এই সামনের বাড়িটাই আমাদের। আঙ্কেল খাটের উপরে উঠে বসেন। খাটের ওপর উঠে বসবো কেন? আঙ্কেল, এই বাড়িতে তো দুপুরে বেলা রান্না করা হয় না, তাই আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবেন? তারপর আখি আমার বাবাকে খাবার দিলেন। খাবার খেতে খেতে অনেক কথাবার্তা হলো। বাবাকে খাওয়াতে পেরে আখি খুবই আনন্দিত। মনে হয় ওর হবু শ্বশুরকে খাওয়ালো। বাবা বাড়ি চলে গেল। আমাকে দেখতে এসে বাবার মনটা খুব খারাপ হয়েছে, খুব দুঃখ প্রকাশ করেছে। কারণ বাড়িতে আমরা প্রতিদিন 3 বেলা খাবার খাই, এছাড়া চা নাস্তা তো আছেই। শুধুমাত্র বাবা আমার মুখে হাসি ফোটানোর জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি থাকতেও লজিং থেকে মাসের পর মাস এত কষ্ট করে পড়াশোনা করছি। বাবা মা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। আমরা 3 ভাই 2 বোন। আমি সবার ছোট, কাজে আমি ভাই বোনদের সবার আদরের ছোট ভাই। আমার কষ্টের কথা শুনলে হয়তো বাড়ির সবাই দুঃখ পাবে, এ কারণেই আমি কাউকে কিছু বলিনি। আজ বাবা জেনে গেছে। বাবার কাছ থেকে যদি মা জানতে পারে, তাহলে আমার মা আরও বেশি কষ্ট পাবে। বাবা যাওয়ার পর আখি আমার পাশে এসে দাঁড়ালো। কি, এতদিন পর তোর রাগ ভাঙলো? তুই মৌকে কি বলেছিস? তুই নাকি মৌকে ভালোবাসিস? মৌ আমার চেয়ে বেশি সুন্দরী, আর আমি তো সুন্দরী না। তাই ভাবলাম তোদের পথের কাটা না হয়ে আমি কেটে পড়ি। আর আঙ্কেল এসেছে বলে দেখতে এলাম। ঠিক আছে, তোরা সুখে থাকিস, ভালো থাকিস, আসি। এখন আমি বলবো, তুই শুনবি, তারপর যা করার তাই করবি। মৌ ক্লাস 9-এ উঠেই একটি ছেলেকে ভালোবাসে, অথচ ছেলেটি ওকে ভালোবাসে কিনা তাও জানে না। তাই আমি ওকে বোঝাতে চেয়েছিলাম যেন এই সময় প্রেম ভালোবাসা না করে। শোনো আখি, কারো কোনো বিষয় সম্পর্কে ভালোভাবে না জেনে কোনোরকম মন্তব্য করার বা রাগ করা উচিত নয়। আমার সাথে রাগ করে না থেকে সরাসরি জিজ্ঞেস করতে পারতি। কেউ যদি বলে ছেলে কান নিয়ে যাচ্ছে, তাহলে ছেলের পিছনে দৌড় দিবে না আগে কানে হাত দিয়ে দেখবে কান আছে কিনা? সরি জনি, সরি। আমি না জেনে না শুনে এমন ভুল আর কখনো করব না। আমি না হয় রাগ করে আসিনি। তুই তো আমার কাছে যেতে পারতি আমার খোঁজ নিতে। তা যেতে পারতাম, এই জন্য আমিও ডবল সরি। অল্পতে আখির ভুল ভাঙাতে পেরে আমি অনেকটা নিশ্চিত হলাম। আরও বেশ কিছুটা সময় কথাবার্তা বলে আখি বাড়ি চলে গেল। এখানে এত কষ্ট করে থাকার একমাত্র উদ্দেশ্য হলো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া, প্রেম ভালোবাসা করার জন্য নয়। কিন্তু মৌ আর আখির জন্য আমার পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছে।
দিন নেই রাত নেই, প্রতিদিন একবার আখি একবার মৌ আমার বাসায় বেড়াতে আসে। আমি ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি যে ওরা থাকলে আমার পড়াশোনায় মন বসে না, কিন্তু কে শুনে কার কথা। ওদের মতো ওরা একভাবেই আসা যাওয়া চালিয়ে যাচ্ছে। এসব টেনশনে আমার মনটাও বেশি ভালো না। আবার অনেক দিন হলো মাকে দেখিনি, এজন্য আরও বেশি খারাপ লাগছে। অনেক দিন পর আজ আমার মাকে দেখতে যাচ্ছি নিজের বাড়িতে। বাড়ির কাছাকাছি যেতে দেখা যাচ্ছে আমার মা বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে। আমি মায়ের পাশে দাঁড়িয়ে, মা তুমি কেমন আছো? মা আমাকে হঠাৎ দেখে আশ্চর্য হয়ে গেলেন। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা আমার সোনা মানিক, এতদিন পর মায়ের কথা মনে পড়লো? না খেয়ে না খেয়ে শরীরের এ কি হাল করেছিস? ওখানে তোর কষ্ট হয় তা আগে বলিসনি কেন? হ্যাঁ, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কিছু খাবি, রান্না করা আছে। একে একে বাড়ির সবাই আমাকে দেখতে এলো। আমি সবার সাথে কুশল বিনিময় শেষে ফ্রেশ হয়ে খেতে বসলাম। অনেকদিন পর মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আমি খাবার খাচ্ছি আর মা আমার সামনে বসে আমার খাওয়া দেখছে আর একটু পর পর চোখের পানি মুছছে। মা তুমি অযথাই কান্না করছো। আমি তো দুবেলা ঠিক মতো খেয়েছি, শুধু দুপুরে খাইনি। শোনো মা, একবেলা না খেলে মানুষ মরে না। চুপ কর, এমন কথা আর কোনো দিন বলবি না। খাবার খেয়ে মায়ের কাছে বলে বেরিয়ে পড়লাম গ্রামের বন্ধুবান্ধবদের সাথে দেখা করতে। রাত প্রায় 8টা পর্যন্ত বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মেরে বাড়ি ফিরছি। অনেকদিন পর রাতে খুব ভালো ঘুমিয়েছি। সকাল 9টায় ঘুম ভাঙলো আমার বড় ভাবির ডাকে। কি ব্যাপার দেওরা, ঘুম ভাঙলো তাহলে? এখন তো আমরা ঘুম থেকে জাগিয়ে দেই। কয়েকদিন পর অন্য লোক আসছে তোমাকে জাগানোর জন্য। অন্য লোক মানে কি বলছে ভাবি? আমি তো কিছু বুঝতে পারলাম না। ন্যাকা, তা বুঝবে কেন? মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না? সত্যি ভাবি, আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। কি হয়েছে খুলে বলো, না হলে কিভাবে বুঝবো? বাবা নাকি তোমার বাসায় গিয়ে দুটো মেয়ে দেখে এসেছে। মেয়ে দুটোকে বাবার খুব পছন্দ হয়েছে, তাই কয়েকদিন পর বাবা মাকে পাঠাবে ওদেরকে দেখতে। মেয়ে দেখতে যাবে আর আমি কিছুই জানি না, কিন্তু কার জন্য সেটা তো বলো। কেন তোমার জন্য? বাড়িতে তুমি ছাড়া কি আর কেউ আছে? না না ভাবি, এটা একেবারেই অসম্ভব। এখনো পড়াশোনা শেষ করতে পারলাম না, তার আগেই বিয়ে? ভাবি তোমরা আমার স্বপ্ন ভেঙে দিও না। কিন্তু বাবা তো মেয়ে পছন্দ হয়েছে, তাই কিছুদিনের মধ্যে তোমাকে বিয়ে করাবে। ভাবি আমার অনুরোধ লাগে, তুমি বাবা মাকে বোঝাও, অন্তত আমার পড়াশোনাটা শেষ করতে দাও, তারপর না হয় বিয়ে। কিন্তু এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমরা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না। দেখি আমি কি করতে পারি। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজ আর কলেজে মন বসবে না, তাই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমার বাসায়। বাসায় এসে বিছানায় শুয়ে ভাবছি, আমি এখন কি করব? সত্যি সত্যি যদি বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেন তাহলে কি হবে? ভাবির কাছ থেকে যেভাবে শুনেছি তাতে বাবার পছন্দ আঁখি। এরপর মা আসবে দেখতে। মা আবার কাকে পছন্দ করবে কে জানে। আমি আমার বাবাকে ভালোভাবেই জানি, তিনি যেটা বলেন সেটা করবেই করবে। বিয়ের ব্যাপারে আমার আপত্তি হলো, আঁখি বলছে মৌ খারাপ আর মৌ বলছে আঁখি খারাপ। দুজনের মধ্যে কে খারাপ আর কে ভালো সেটা জানার জন্য ভালো মন্দ জানাটাই এখন আমার জরুরি হয়ে দাঁড়িয়েছে। কি করব আর কি না করব। আর কয়েক মাস পরেই প্রথম বর্ষের পরীক্ষা। এদিকে বিয়ের চিন্তা ভাবনা মাথায় কোনো কাজ করছে না। চিন্তা ভাবনায় কেটে গেল কয়েকটা দিন। আজ কলেজ থেকে বাসায় ফিরে দেখি আমার মা এসেছে। মা তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তুমি আসবে তা আমাকে জানাওনি কেন? তা কখন এলে? তুই কলেজ যাওয়ার পরই আমি এসেছি। মৌ ও আখিদের বাসায় নাস্তা করেছি, আর এইমাত্র তোর বাড়িওয়ালি আপার বাসায় ভাত খেলাম। মা তুমি মৌ আর আখিদের বাসায়ও গিয়েছিলে, কিন্তু কেন? হ্যাঁ গিয়েছিলাম আখি আর মৌকে দেখতে। আমার কিন্তু মৌকে খুব পছন্দ হয়েছে, ওর সাথে তোকে খুব মানাবে। এসব কি বলছো মা? তোমরা এখনই আমার বিয়ে নিয়ে এত ব্যস্ত হইও না তো। আমি এখন বিয়ে করতে পারবো না। আগে পড়াশোনা শেষ করি, তারপর দেখা যাবে। আমি কি করব? তুই তো জানিস তোর বাবা এক কথার মানুষ, মুখে যা বলে তাই করে।
আমি মাকে আর কিছু বলতে পারিনি। মাকে বিদায় দিলাম। মা বাড়ি চলে গেল। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায়, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার বাবা যা বলে তাই করেন। এদিকে বাবার পছন্দ আখি আর মায়ের পছন্দ মৌ। আমি এখনও নির্দিষ্ট করে পছন্দ করতে পারিনি কাকে বিয়ে করব। আর ভালো লাগছে না। আল্লাহ ভরসা, দেখা যাক শেষমেশ কি হয়। কয়েকদিন পর বড় ভাবি ফোন করে বলল, হ্যালো, কি খবর ছোট দেবর? ভালো আছো তো? হ্যাঁ ভাবি, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তারপর বাড়ির খবর কি? আমরা সবাই ভালো আছি। এখন একটা সত্যি কথা বলো তো, তুমি কাকে ভালোবাসো, আকিকে নাকি মৌকে? ভাবি, আমি এখন বলবো না, পরে বলবো। তারপরও দুজনের মধ্যে একজনকে তো অবশ্যই একটু বেশি ভালো লাগে, সেই মেয়েটিকে। ভাবি, সত্যি কথা বলতে কি, আমার কাছে আখিকেই বেশি ভালো লাগে। কিন্তু এদিকে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ভাবি? প্লিজ তাড়াতাড়ি খুলে বলো, আমার আর দেরি হয়েছে না। তাহলে শোনো, বাবা মা তোমার জন্য যে দুজন মেয়েকে দেখেছেন, তার মধ্যে বাবার পছন্দ আখি আর মায়ের পছন্দ মৌ। এই নিয়ে বাবা মার মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কার সাথে তোমার বিয়ে দেবেন। বাবা বলছে আকির সাথে বিয়ে দিবেন, আর মা বলেন মৌয়ের সাথে বিয়ে দিবেন। ধন্যবাদ ভাবি কথাগুলো জানানোর জন্য। বড় ভাবির কথা শুনে আমি একটু স্বস্তি পেলাম। বাবা মার সিদ্ধান্ত নিতে নিতে আমি আখি আর মৌয়ের সম্পর্কে ভালো মন্দ কিছু তথ্য সংগ্রহ করতে পারবো। তাই আমার প্রথম টার্গেট হলো আখির। যেদিন আমাকে নিয়ে বেড়াতে গিয়ে একটি ছেলের সাথে দীর্ঘ সময় কথা বলেছিল, তাকে খুঁজে বের করে জানতে হবে আসলে ছেলেটির সাথে আখির কী সম্পর্ক। অনেক খোঁজাখুঁজির পর ছেলেটির কাছ থেকে জানতে পারলাম আখি তার আপন খালাতো বোন। আখি আমাকে প্রচণ্ড ভালোবাসে, তাই আমাকে পেতে হলে কি করতে হবে এ সম্পর্কে পরামর্শ নিতে এসেছিল। আখি সম্পর্কে ছেলেটির কাছ থেকে আরও অনেক কিছু জানার পর আখির প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। এখন আরেকটি বিষয় জানতে হবে। মৌ বলেছিল বিয়ের আগেই আখির পেটে বাচ্চা এসেছিল। কথাটি সত্যি নাকি মিথ্যা? তাই আমি বাড়িওয়ালি আপাকে আমার ও আখির সম্পর্কের কথা জানালাম এবং বললাম, আপা, শুনেছি আখির নাকি বাচ্চা হয়েছিল, আপনি কি কিছু জানেন? কই না তো, এই ব্যাপারে কিছু জানি না তো। তবে একবার কিন্তু ওর পেটে টিউমার হয়েছিল, তারপর অপারেশন করে ভালো হয়েছে। ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি। ঠিক আছে আপা, একটু খোঁজ নিয়ে দেখেন তো। তারপর থেকে আমি আর বাড়িওয়ালি আপা সত্য মিথ্যা জানার চেষ্টা করতে লাগলাম। এভাবে কেটে গেল 10-12 দিন, কিন্তু কোনো খবর জোগাড় করতে পারলাম না। যতই দিন যাচ্ছে ততই আমার ভয় হচ্ছে কখন যে বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেন। চিন্তায় চিন্তায় আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ। আজ ছুটির দিন, তাই বিকেলবেলা একা একা রাস্তায় হাঁটাহাঁটি করছি। রাস্তায় মৌয়ের সাথে দেখা। কি ব্যাপার মৌ, কেমন আছো? কোথায় যাচ্ছ? ভালো আছি ভাইয়া, আমি আপনাকে দেখতে আসলাম। আচ্ছা মৌ, আমাকে ছাড়া আর অন্য কাউকে দেখতে ইচ্ছে করে না? বারবার শুধু আমাকেই দেখতে ইচ্ছে করে। ভাইয়া, আপনি কি আমার সাথে রাগ করেছেন? ভাইয়া, আমি কিন্তু আপনাকে সত্যি সত্যি খুব ভালোবাসি। আপনাকে না পেলে আমি যে কখন কি করে বসবো তা নিজেও বলতে পারবো না। কিন্তু মৌ, আমি তো একটি মেয়েকে ভালোবাসি, কেন তুমি এই সহজ কথাটা বুঝো না? কিন্তু আমিও তো আপনাকে ভালোবাসি, আর এই সহজ কথাটা আপনি কেন বুঝতেছেন না? দেখো মৌ, আমি তোমাকে অনেকবার বলেছি ভালোবাসা কখনো একতরফা হয় না। একটু বোঝার চেষ্টা করো। মনে করো আমি তোমাকে পছন্দ করি, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। অথচ তুমি একটি ছেলেকে ভালোবাসো, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তুমিও ছেলেটিকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটিও তোমাকে ছাড়া বাঁচবে না। এমন পরিস্থিতিতে তুমি কি করতে বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। মৌ কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমার ভয় হচ্ছে মৌ বাড়ি গিয়ে আবার কোনো অঘটন না ঘটায়। প্রায় 15-16 দিন হয়ে গেল মৌ আর আমার সাথে দেখা করতে আসে নাই। হঠাৎ এতদিন পর আমাদের কলেজের গেটের সামনেই দাঁড়িয়ে আছে। কলেজ ছুটির পর আমি যখন গেটের কাছাকাছি, তখন মৌ দৌড়ে গিয়ে আমার দুহাত চেপে ধরে। কি ব্যাপার মৌ, তোমার কি হয়েছে? এভাবে আমার হাত ধরলে কেন? জনি ভাইয়া, আগে বলেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আহা, তুমি কি করেছো যে আমি তোমাকে ক্ষমা করব? আগে বলো কি হয়েছে?
ভাইয়া, সেদিন আপনার কথা শুনে বুঝতে পারলাম আসলে ভালোবাসা একতরফা হয় না। ভালোবাসতে দুজনের মন সমান হতে হয়। আমি আপনার প্রেমে অন্ধ হয়ে আঁখি আপার নামে একটি বড় মিথ্যা কথা বলেছিলাম। কি মিথ্যা কথা বলেছিলে বলো? আঁখি আপার অনেকদিন আগেই পেটের টিউমার অপারেশন করা হয়েছিল। আঁখি আপার আপনার ভালোবাসা ভেঙে দিয়ে আমি আপনাকে ভালোবাসতে চেয়েছিলাম। তাই আপনাকে মিথ্যা বলেছিলাম যে আঁখি আবার বিয়ের আগে বাচ্চা পেটে এসেছিল। আজ আমার ভুল ভেঙেছে, আপনি আমাকে ক্ষমা করবেন। আঁখি আপা খুব ভালো মেয়ে, ওর কোনো কলঙ্ক নেই। আপা আপনাকে খুব ভালোবাসে, ওকে কোনোদিন কষ্ট দিবেন না। তুমি জানো আখিকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তোমার এই মিথ্যে কথার মাঝে মাঝেই আমি ওকে প্রচণ্ড ঘৃণাও করতাম। সত্যি কথা বলার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে একজন সুন্দর সৎ চরিত্রবান ছেলের সাথে বিয়ে দেন। ভাইয়া, আমার চাচাতো ভাই রকির কাছ থেকে খুব সাবধানে থাকবেন। ও আপনার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু কেন? আমি তো ওর কোনো ক্ষতি করি নাই। রকি ভাই আঁখি আপাকে ভালোবাসে, আর আঁখি আপা আপনাকে ভালোবাসে। এই কারণেই রকি ভাই আপনার সবচেয়ে বড় শত্রু। রকি আসলেই একটা খারাপ ছেলে। রকি আমাকে কয়েকদিন সাবধান করে দিয়েছে আমি যেন আখির সাথে সম্পর্ক না রাখি, তাহলে পরিণাম খুব খারাপ হবে। আমিও ওর কথায় কিছু মনে করি নাই। ভাইয়া, আমি তাহলে আসি, সাবধানে থাকবেন। ঠিক আছে, এসো। আমার নিজেকে এখন খুব দোষী মনে হচ্ছে। আখি অনেক দিন থেকেই প্রায় সময়ই আমার কাছাকাছি থাকতো, কখনো কোনো দিন ওর খারাপ কিছু দেখিনি। এমনকি যেদিন সারা রাত ধরে আমার রুমের সামনে ফুলের বাগান করেছিল, সেদিন আমি একা, একটি ছেলে আর ও একটি মেয়ে, তারপরও একটি খারাপ কথা পর্যন্ত বলেনি। এছাড়া শীতের রাতে জঙ্গলের ভেতর দিয়ে দুজনে হেঁটে হেঁটে আসছিলাম, তখনও খারাপ কিছু দেখিনি, বলেনি। আর এরকম একটি মেয়েকে আমি শুধু অন্যের কথায় সন্দেহ করেছিলাম। আজ আমার অনেক খুশি খুশি লাগছে, তাই এই খুশির খবর আগে মাকে দিতে হবে। আমি মাকে ফোন করলাম। হ্যালো, কে? জনি? বাবা তুই কেমন আছিস? ভালো আছিস তো? ঠিকমতো খাওয়া দাওয়া করিস তো? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব মা? আমি ভালো আছি, ঠিকমতো খাবার খাই। এখন বলো, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। মা, আমি তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না কিন্তু? মা, তোমার কথা মতো আমি আখিকে নানাভাবে পরীক্ষা করেছি, ও সব পরীক্ষায় পাশ করেছে। আখি খুব ভালো মেয়ে, ওকে আমি পছন্দ করি। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আখিকে তোর খুব ভালো লেগেছে, এই তো? আরে পাগল ছেলে, তোর পছন্দই তো আমাদের পছন্দ। তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি। আমি তোর বাবার সাথে আলাপ করে কয়েকদিনের মধ্যে আখিদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। মা, তাহলে এখন ফোন রাখছি। মায়ের সাথে কথা বলে আমার মনটা আরও হালকা হয়ে গেল। গত 3 দিন থেকে আখির সাথে দেখা হয়নি, কলেজে যায়নি, আমার বাসায়ও আসেনি, তাই মনটা খুব খারাপ লাগছে। ভাবছি আজ আমি নিজেই ওর বাড়িতে যাব দেখা করতে, কিন্তু আজ আমার শরীরটা বেশি ভালো লাগছে না, তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। প্রায় ঘুম আসছে, এমন সময় কে যেন আমাকে না ডেকে দরজা খুলছে। কে? কে দরজা খুলছে? কথা বলো না কেন? চুপ কর, আমি আখি, কথা বলিস না। আমি তাড়াতাড়ি বসে পড়লাম। কি ব্যাপার আখি, এত রাতে একা? কোনো সমস্যা হয়েছে নাকি? বাড়িতে সমস্যা আছে, বরপক্ষ আমাকে দেখতে এসেছে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, যাতে ওরা বুঝতে পারে আমার এই বিয়েতে মত নেই। পালিয়ে এসেছিস, তাও আবার আমার এখানে? যদি কেউ জানতে পারে তুই আমার এখানে, তাহলে কি হতে পারে জানিস? আমার গায়ের চামড়াও রাখবে না কেউ। আর বরপক্ষ তোকে দেখতে এসেছে, এটা তো খুশির খবর। বর তোকে পছন্দ করবে, তোর বিয়ে হবে, কত মজা হবে। দেখ, কাটা খায় নুনের ছিটা দিস না। ভাবলাম আমার এই বিপদের সময় তুই আমাকে সান্ত্বনা দিবি, তা না বরং আমার দুঃখের সময় তুই আমার সাথে মজা করছিস। তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আমি তোকে ছাড়া বাঁচবো না, আর অন্য কারো কথা ভাবতেও পারবো না। অনেকবার বলেছিস তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে মনে মনে অনেক ভালোবাসি। আমিও তোকে আমার জীবন সঙ্গী করতে চাই, কিন্তু এই মুহূর্তে আমি কি করব? তুই এমন কাজ করলি কেন? কোনো কাজ করার আগে বারবার ভেবে দেখতে হয়। দেখ জনি, আমি এখন আর কিছু ভাবতেও চাই না, কিছু বুঝতেও চাই না। আমি এখন বাড়িতে ফিরে যাব না। তুই আমাকে বিয়ে করবি কিনা তাই বল।
সারা গ্রামের লোক জেনে গেছে তোর আর আমার ভালোবাসার কথা। এখন যদি সত্যি সত্যি তুই আমাকে বিয়ে না করিস তাহলে বিষ খেয়ে মরা ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। আখি, পাগলামো করিস না, আমাকে একটু বোঝার সময় দে, দেখি কি করা যায়। নানাভাবে আখিকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। ওর এক কথা, আমার সাথে বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে ও কোথাও যাবে না। কিন্তু এই অবস্থায় ওকে বিয়ে করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। অবশেষে আখিকে সান্ত্বনা দিয়ে বললাম, আখি, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, তুই মন দিয়ে শোন। বরপক্ষ চলে যাওয়ার পর তুই বাড়ি ফিরে যাবি। তারপর কয়েকদিন পর তোর বাবা মা আর আমার বাবা মা মিলে সিদ্ধান্ত নেওয়া যাবে। কি আমি ঠিক বলেছি তো? ঠিক আছে, তোর কথাই রইল, কিন্তু আমি এখন বাড়ি ফিরে যাব না, এখানেই থাকবো, ভোর হওয়ার আগে চলে যাব। কি? অসম্ভব, তুই এখানে থাকলে আমার আরও বেশি বিপদ হতে পারে। প্লিজ তুই চলে যা। আখি আমার কথা না শুনে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো। আমিও চেয়ারে বসে আখির দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আমি যতদিন থেকে ওর সাথে চলাফেরা করছি ততদিনেও ওর কোনো খারাপ আচরণ বা খারাপ কথাবার্তা বলা দেখিনি। আমার কাছে ও একটা ভদ্র, নম্র, চরিত্রবতী মেয়ে মনে হয়েছিল। কিন্তু মাত্র একটি মিথ্যা কথার কারণে আমি ওকে বিশ্বাস করতে পারছিলাম না। এখন জানতে পারলাম এই কারণটিও মিথ্যা। কিন্তু আমার মাকে কথা দিয়েছি, তাদেরকে ছাড়া আমি বিয়ে করব না। যদি মাকে কথা না দিতাম তাহলে কি আর এমন অসহায়ের মতো শুয়ে থাকতে হতো? কখন যে ওকে পালিয়ে আমার বাড়িতে নিয়ে যেতাম, কাউকে জানতেও দিতাম না। দেখতে দেখতে আখি ঘুমিয়ে পড়েছে। আমিও আর বসে থাকতে পারছিলাম না, খুব ঘুম আসছিল। তাই খাটের এক পাশে গিয়ে আমিও শুয়ে পড়লাম। ঠিক এমন সময় আখির ভাই আবির আমাকে ডাকছে। আখির চাইতে মাত্র 2 বছরের ছোট। জনি ভাই, জনি ভাই, ও জনি ভাই, আপনি কি ঘুমিয়ে পড়ছেন? আমি রুমের ভেতর থেকে জবাব দিলাম, কে? আবির, একটু দাঁড়াও, আমি আসছি। আমি আখির কানের কাছে গিয়ে বললাম, আখি, তাড়াতাড়ি ওঠ, সর্বনাশ হয়েছে। তোর ভাই আমাকে দরজা খুলতে বলছে। এখন কি করবি? তাড়াতাড়ি কর, ধরা পড়লে খবর খারাপ আছে। এক কাজ করি, আমি খাটের নিচে পালিয়ে থাকি, তারপর তুই দরজা খুলে দিস, এছাড়া আর কোনো উপায় নেই। আখি সত্যি সত্যি খাটের নিচে লুকিয়ে থাকলো। আমি দরজাটা খুলতেই আবির ভিতরে প্রবেশ করে বলে, জনি ভাই, আজ সন্ধ্যার পর থেকে আখি আপা বাড়িতে নেই। ও কি আপনার ওখানে এসেছিল? আখি তো আজ এখানে আসেনি। কেন, কি হয়েছে? বাড়িতে কোনো সমস্যা? আজকে কয়েকজন লোক এসেছিল আপাকে দেখতে, কিন্তু লোকজন আসার আগে আপা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যে চলে গেল তা কেউ জানে না। কথাগুলো বলতেই চোখ পড়লো আখির জুতোর দিকে। আখি যখন তাড়াহুড়ো করে খাটের নিচে লুকিয়ে পড়ে তখন ওর জুতো জোড়ো নিতে ভুলে যায়। ভাইয়া, এই জুতা জোড়া কার? এগুলো দেখতে ঠিক আপুর জুতার মতো। জুতো জোড়া যে কার তা আমি নিজেও জানি না। বিকেলবেলা থেকেই এগুলো এখানে পড়ে আছে। কেন, তোমার কি মনে হয় এগুলো আখির জুতো? না, ঠিক তা নয়। আচ্ছা, তাহলে আমি আসি। আবির বেরিয়ে যাওয়ার পর আখি খাটের নিচ থেকে বেরিয়ে এলো। আখি, আমি মনে হয় ফেঁসে গেলাম। তোর জুতো দেখেই ও বুঝতে পেরেছে তুই এখানে আসিস। আমার খুব ভয় হচ্ছে। আবির বাড়িতে গিয়ে যদি লোকজন নিয়ে আসে তাহলে আমার উপায় হবে কি? মনে হয় আমার হাড় হাড্ডি গুঁড়ো করে ফেলবে, আর তোকেও আস্ত রাখবে না। বাঁচতে চাইলে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ঠিক আছে, তুই আমাকে একটু এগিয়ে দিয়ে যা, আমি বাড়ির পেছন দিক দিয়ে বাড়িতে ঢুকে যাব। জুতো চোরা রেখে গেলাম, যদি আমার বাড়ির কেউ আবার এসে দেখে জুতো দুটো নেই, মনে করবে নিশ্চয়ই আমি এখানে এসেছিলাম। তুই ভয় করবি না, মনে সাহস রাখবি। আর হ্যাঁ, আমার বাড়ি থেকে যদি কেউ ডাকতে আসে তাহলে খবরদার তুই বাড়ি যাবি না, তোর কোনো বিপদ হতে পারে, আর আমি চাই না তোর কোনো বিপদ হোক। সাবধানে থাকিস। আসি। আখিকে এগিয়ে দিয়ে আমি রুমে চলে বিছানায় শুয়ে পড়লাম। আমার আর ঘুম আসছে না, মনের মধ্যে ভয় হচ্ছে। কী যে হবে কে জানে। যা ভেবেছিলাম তাই হলো। কিছুক্ষণ পরেই আবির সহ আরও কয়েকজন লোক এলো আমাকে ডাকতে। আমি সাহস করে বললাম, শোনো আবির, তুমি কিন্তু জুতো জোড়া দেখিয়ে আমাকে সন্দেহ করছো। আচ্ছা, তখন কি তুমি তোমার আপাকে দেখেছিলে? না, দেখনি। তোমার আপা কিন্তু প্রায় দিনই আমার এখানে আসে। এমনও তো হতে পারে যে আখি মনের ভুলে জুতো জোড়ো রেখে গেছে। হ্যাঁ ভাইয়া, এটাও হতে পারে। সরি ভাইয়া, আপনাকে বিরক্ত করার জন্য। আমরা আসি তাহলে। এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, তোমরা আসতে পারো। যাক বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। পরদিন সকালবেলা
আখির ছোট বোন এসে আমাকে বলল, জনি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? তা কি মনে করে আসলে? আমার মা আপনাকে ডেকেছে। আপনি আজকে যে কোন সময়ে মায়ের সাথে দেখা করবেন? ঠিক আছে, আমি কলেজ যাওয়ার সময় দেখা করে যাব। কিন্তু তোমার আবুর খবর কি, কেমন আছে? আপু বেশি ভালো ছিল না। কাল রাতে বাবা মা দুজনেই আপুকে খুব বকাবকি করছিল তো তাই। কিন্তু এখন খুব ভালো আছে, কারণ মা বলেছে আপনার সাথে আপুর বিয়ে দিবে। ওরে দুষ্ট, দাঁড়া দাঁড়া বলছি। দৌড়ে আমার সামনে থেকে চলে গেল। আমি কলেজ যাওয়ার সময় আখিদের বাড়িতে গেলাম। ভিতরে যাওয়ার আগে আখির বাবার সাথে দেখা। কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আঙ্কেল, আন্টি কি বাড়িতে আছে? তোমার আন্টি তো বাড়ির ভিতরে আছে, কিন্তু কেন? না, মানে আন্টির সাথে কিছু কথা ছিল তাই। আঙ্কেলের সাথে কথা বলতেই আন্টিও চলে এসেছে। কে এসেছে? ও জনি, এসো বাবা, ভেতরে এসো। আন্টি আমাকে আখির রুমে নিয়ে গেলেন এবং একটি চেয়ার টেনে বসতে দিলেন। সামনে টেবিলে সাজানো ছিল নানা রকমের ফল দিয়ে। আন্টি পানি আনতে বাইরে চলে গেল। আখি আগে থেকেই রুমের ভেতরে ছিল। আখি, তুই কেমন আছিস? তুই আমাকে যেমন রেখেছিস তেমনই আছি। আমি আবার কি করলাম? দোষ করলি তুই, আর আমি হলাম দোষী। ইতিমধ্যে আন্টি পানি নিয়ে এসেছে, আমাকে ফল খেতে দিলেন। আন্টি, আমি এইমাত্র খেয়ে এসেছি, তাই এখন আর কিছু খেতে পারবো না। আপনি আমাকে কী জন্য ডেকেছেন বলেন, আমি এই দিক দিয়েই কলেজ যাব। গতকাল রাতে আখিকে কয়েকজন লোক দেখতে এসেছিল, কিন্তু আখি বিয়েতে রাজি ছিল না বলে পালিয়ে তোমার বাসায় ছিল তোমাকে বিয়ে করবে বলে। তুমি ভালো করেছো আখিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে। আখি আমাকে সব বলেছে, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, সেটা আমাকে বলতে পারতে, কিন্তু তা না করে তোমরা কি করলে? শিক্ষিত হয়েও মূর্খর মতো কাজ করলে। আন্টি, আসলেই আমরা ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। মা, আমাকে ক্ষমা করে দিও। জনের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্যই আজ তোমাদের অনেক অপমানিত হতে হলো। তোমাদের জন্য মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। আখি নাকি নষ্ট মেয়ে, ও নাকি দুশ্চরিত্রা, আমরাই নাকি এর জন্য দায়ী। এসব কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? শান্ত হন আন্টি, আপনি কাঁদবেন না। আন্টির কান্না দেখে আমারও কান্না চলে আসছে। অন্যায় তো আমি করিনি, অন্যায় করেছে আখি, কিন্তু এ কথা আন্টি জানে না, আর আমিও আন্টিকে জানতে দিলাম না। তারপর আন্টি শান্ত হয়ে বললেন, বাবা জনি, তুমি যদি আমার মেয়েকে পছন্দ করে বিয়ে করতে চাও, তাহলে তোমার বাবা মাকে বলো। আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে পারবো। বিয়ের ব্যাপারে একা একা তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। ঠিক আছে আন্টি, আমি 2-3 দিনের মধ্যে আমার বাবা মাকে বিষয়টি জানাবো। আমি তাহলে আসি। আমি রুম থেকে বেরিয়ে যাওয়ার আগেই আন্টি বেরিয়ে যায়। পরে আমি বেরিয়ে আসছি, এমন সময় আখি পিছন থেকে আমার হাত টেনে ধরে। রাতে বাসায় যাব, ঘুমাবি না, দরজা খুলে রাখিস। আজ থেকে বিয়ের আগ পর্যন্ত রুমের দরজা বন্ধ থাকবে, আর খোলা থাকবে না। তাই নাকি? ঠিক আছে, আমিও দেখব তুই কি করে দরজা বন্ধ রাখিস। খবরদার, আজ থেকে আর আমাকে তুই বলবি না। কি? তুই বলবো না? তাহলে আজ থেকে সাহেবকে কি বলবো শুনি? আজ থেকে আমাকে তুমি বলবে। ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি বলার অভ্যাস করব। তুমি তুমি তুমি। আখির বাড়ি থেকে বেরিয়ে এলাম, কলেজ যাচ্ছি। রাস্তায় রকি নামের সেই মাতাল লম্পট ছেলেটি। এই শালার লজিক মাস্টার, তোকে কতবার বলেছি আখির সাথে কথা বলবি না? তুই জানিস না আখি আমার জান, আখি আমার প্রাণ, তারপরেও আখির সাথে কথা বলিস? কিন্তু রকি ভাই, আখি তো আপনাকে ভালোবাসে না, ও তো আপনাকে ভালোবাসে। চুপ, ভালোবাসার গোষ্ঠী কি লাই? আজকের পর থেকে যদি আখির সাথে কথা বলিস বা মেলামেশা করিস, তাহলে তোর কপালে অনেক দুঃখ আছে। আমি তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আপনি কি করতে পারেন করেন। আখি আমার ছিল, আমারই থাকবে। কলেজের সময় পার হয়ে গেছে, তাই আজ আর কলেজ যাওয়া হলো না। বাসায় ফিরে এলাম। আমার কানের কাছে বারবার শুধু রকির কথাই শুনতে পারছি। আজ সন্ধ্যার পর আখি আসার কথা, তাই দরজাটা খোলা রেখে শুয়ে আছি। হঠাৎ রকি একটি 7-8 বছরের মেয়ে কাঁধে করে নিয়ে আমার বিছানায় শুয়ে দিয়ে চিৎকার করতে লাগলো। আপনারা কে কোথায় আছেন? দেখে যান, লজিক মাস্টার একটি বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলছে। কি করছেন রকি ভাই? আপনি এরকম করতে পারেন না। আপনি নিজেই তো এই মরা বাচ্চাটি এনে আমার বিছানায় শুয়ে দিলেন। রকির চিৎকারের সঙ্গে সঙ্গে গ্রামের অনেক মানুষ ছুটে আসছে।
আমিও চিৎকার করে বলছি, আপনারা শুনুন, রকি এই মরা বাচ্চাটিকে নিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ঘটনার মাত্র 2 মিনিট পরেই পুলিশ কিভাবে ঘটনাস্থলে আসতে পারে। এটা সম্পূর্ণ পরিকল্পিত, তা আগেই পুলিশকে খবর দেওয়া হয়েছে। আর এটা রকির সাজানো নাটক, আমাকে ফাঁসানো। কেউ আমার কথা শুনছেন না। সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাকে হাত করা পরিয়ে থানায় নিয়ে যাচ্ছে। অনেক লোকের ভিড়ের মধ্য থেকে আখি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, জনি, তুমি কি করেছ? তোমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে কেন? আখি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিছুই জানি না। তোমার চাচাতো ভাই রকি একটি ছোট মরা বাচ্চা এনে আমার বিছানায় রেখে দিয়ে চিৎকার করে বলছে আমি নাকি মেয়েটিকে ধর্ষণ করে মেরে ফেলেছি। স্যার, আমি জনিকে অনেকদিন আগে থেকেই ভালোবাসি। ও আমার সাথেও কোনোদিন একটা খারাপ কথাও বলেনি। ওকে কেউ ফাঁসিয়েছে। স্যার, জনি নির্দোষ। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন স্যার। তোমাদের যা কিছু বলার তা আদালতে বলবে, এখানে আমাদের কিছু করার নেই। সেন্ট্রি, আসামিকে গাড়িতে তোলো। বাবা, তুমি একটা কিছু করো। জনিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ওকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করো। জনের কিছু হলে আমি বাঁচবো না বাবা। মা তুই শান্ত হয়ে যা, আমরা তো আছি, দেখি কী করা যায়। আল্লাহর রহমতে ওকে আমরা ফিরিয়ে আনবো, তুই একদম চিন্তা করবি না। আমাদের কথা শোনার মতো কেউ নেই। হায়রে মানুষ, মাত্র কয়েক মিনিট আগেও বলতো আমার মতো এত সুন্দর চরিত্রবান মানুষ নাকি হয় না, অথচ মাত্র কয়েক মিনিট পরেই সবাই আমার দিকে থুতু ফেলছে আর বলছে আমি একজন ধর্ষণকারী। আমি একটা অমানুষ, একটা জানোয়ার। মানুষ কেমন সামান্য কারণেই কাউকে মাথায় তুলে নেয়, আবার পায়ের তলায়ও নেয়। পুলিশ আমাকে থানায় নিয়ে যাচ্ছে। আমি আখিকে চিৎকার করে বললাম, আখি, আমার বাবা মাকে খবর দিও আর আমার জন্য দোয়া করিও। চিন্তা করো না, আমি নির্দোষ, খুব তাড়াতাড়ি ছাড়া পাবো ইনশাল্লাহ। আমি পুলিশের গাড়ি থেকে তাকিয়ে আছি, আখিও আমার দিকে তাকিয়ে থাকতেই বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। পাশে ওর বাবা মাও ছিল। গাড়ি দ্রুত চলছিল বলে আমার চোখের আড়াল হয়ে গেল। আমার হাসি খুশি জীবনে এক মুহূর্তে নেমে এলো অন্ধকার কাল বৈশাখীর ঝড়। বাচ্চা মেয়েটির লাশ পোস্টমর্টমে পাঠানো হয়েছে আর আমাকে জেলখানায় আটক রাখা হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট আসার আগে বলা যাবে না আমার কি হবে। আমার আর বাঁচার ইচ্ছে করছে না। এমন ঘটনা ঘটার আগে আমার মরণ হলো না কেন? খবর পেয়ে আমার বাড়ির সবাই আমাকে দেখতে এসেছে। একজন পুলিশ এসে বলল, জনি, তোমার বাড়ির লোকজন এসেছে তোমাকে দেখতে, কিন্তু তাদেরকে দেখার অনুমতি দেওয়া হয় নাই। আমি জানতেও পারলাম না আমার বাবা মা, ভাই বোন, আমার আখি, তারা সবাই কেমন আছে। বাবার অনেক টাকা পয়সা ধন দৌলত থাকতেও আমার জন্য কিছু করতে পারছে না। রাতে খাবার দিয়ে গেল, আমি খেতে পারলাম না। মেঝেতে সারা রাত মশার কামড়ে কাটিয়ে দিলাম, ঘুম আসলো না। সকালবেলা 2টো রুটি দিয়েছে খেতে, আমি তাও খেতে পারলাম না। কি করে খাই? জীবনে কোনোদিন এমন খাবার খাইনি। ভাবছি মানুষ কিভাবে এত জঘন্য কাজ করতে পারে। রকি আখিকে ভালোবাসে, অথচ আখি রকিকে ভালোবাসে না। তারপরেও কেন সে এতগুলো মানুষকে বিপদের মুখে ফেলে দিতে পারলো? এখানকার এক পুলিশ ভাই আমাকে খুব স্নেহ করতেন। উনি আমাকে বলছেন আমাকে জামিনে ছাড়িয়ে নেওয়ার সব রকম চেষ্টা করতে প্রতিদিন কেউ না তো কেউ আসেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এমনি করেই কেটে গেল 5টি মাস। জনি, তোমার বাড়ির লোকজন এসেছে তোমাকে দেখতে, তুমি গেটের সামনে যাও। আজ আমার সাথে দেখা করতে অনুমতি দেওয়া হয়েছে, তাই আমার বাবা, আখি আর আখির বাবা এসেছে আমাকে দেখতে। তারা সবাই আমাকে বলছে আমি কেমন আছি, আমার শরীর ভালো আছে কিনা, কিন্তু আমি তাদের কোনো কথার উত্তর না দিয়ে শুধু সামনের গেটের দিকে তাকিয়ে দেখছি আমার মা কোথায়। কিরে বাবা জনি, আমরা তোকে কিছু বলছি, তুই কি কিছু শুনতে পারছিস? কি ভাবছিস? চেয়ে দেখ, আমি তোর বাবা, আমার সাথে আখি আর আখির বাবা এসেছে। বাবা, আমার মা কোথায়? মাকে দেখছি না কেন? তোমরা আমার মাকে নিয়ে আসোনি? আমার কথা শুনে সবার চোখে পানি ঝরছে। তোমাদের সবার চোখে পানি কেন? মার কি হয়েছে? মা কি অসুস্থ? তোকে দেখে তোর মা সইতে পারবে না, তাই আসেনি। কিন্তু আমার তো বুক ফেটে যাচ্ছে মাকে দেখার জন্য। কতদিন মায়ের মুখখানি দেখি না। বাবা, তুমি মাকে ফোন করে বলো আমাকে একবার দেখে যেতে। কিন্তু বাবা, আজ আসলেও তো দেখা করতে দিবে না, কারণ জেলখানারও একটা নিয়ম আছে। জনি, এত অস্থির হয়েও না। আরেকদিন মাকে নিয়ে আসবো। তাছাড়া এখান থেকে ফোনে কথা বলতে দিবে না। এখন বলো কেমন আছো, তোমার শরীর কেমন আছে?
দেখতেই তো পাচ্ছ তোমাদেরকে ছাড়া আমি কত সুখে আছি। ও হ্যাঁ, একটি কথা তো ভুলে গিয়েছিলাম। রকির অত্যাচারের জন্য আখিকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছেন, কিন্তু যেখানে আমার নিজের জীবনের ঠিক ঠিকানা নেই সেখানে আখিকে রেখে কি করবেন? চুপ করো, এমন কথা আর কোনোদিন বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো বলো? তুই কোনো চিন্তা করিস না, উকিল বলেছে কিছুদিনের মধ্যেই রিপোর্ট বের হবে, তারপর যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। এমন সময় পুলিশ এসে সবাইকে বের করে দিলেন। আমি আবারও একাই রয়ে গেলাম। হায়রে বন্দি জীবন, ইচ্ছে থাকতেও কোথাও যেতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না। আজ মাকে এক নজর দেখার জন্য মন ছটফট করছে, কিন্তু যেতে পারবো না। যে আমাকে দেখতে দিনে রাতে যে কোনো সময়ে আসতো, আমিও তাকে দেখতে যেতাম। আজ কেউ কাউকে দেখতে যেতে পারছি না। আজ আমার প্রিয় মানুষটি আমার বাড়িতে আমার সাথে সংসার করার আশায় পথ চেয়ে বসে আছে, আর আমি জেলখানায় বসে বসে দিন গুনছি কবে আমার মামলার রায় হবে। আমার কি যাবজ্জীবন কারাদণ্ড, নাকি ফাঁসি, নাকি একেবারে খালাস পাবো? এমনি করেই কেটে গেল আরও কয়েকটি মাস। আজ প্রায় 8 মাস চলছে। সকালে ঘুম থেকে জেগে ওঠার পরেই এক পুলিশ এসে বলল, জনি, আজ তোমাকে এই মামলা থেকে খালাস দেওয়া হবে। আর কয়েক ঘন্টা পর তোমার বাড়ির লোকজন আসবে তোমাকে নিতে। আমি খালাস পাবো, কিন্তু কি করে? বলেন না ভাই, কি কারণে আমাকে খালাস দেওয়া হবে? তারপর পুলিশ ভাই বললেন, কয়েকদিন আগে পোস্ট মর্টেম রিপোর্ট বেরিয়েছে, তাতে জানা গেছে তোমার সেই দুর্ঘটনায় আগের দিন 8 বছরের একটি মেয়ের স্বাভাবিক মৃত্যু হলে তাকে কবর দেওয়া হয়। সেই কবর থেকে একটি ছেলে ওই মেয়েটিকে লাশ তুলে নেয়। মেয়েটির শরীরে রকি নামের একটি ছেলের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। রকি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় দূরে ছিটকে পড়ে যায়। পরে পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় এবং তার জবানবন্দি নিয়ে, কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই ছেলেটি মারা যায়। একেই বলে পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ওর জন্যই আমাকে বিনা অপরাধে প্রায় 8 মাস জেল খাটতে হলো। হারিয়ে গেল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন। এমনি এমনি কেটে গেল এই দিনগুলো, আর কোনোদিন ফিরে পাবো না। দীর্ঘ 8 মাস অনেক দুঃখ কষ্টে, অনেক দুশ্চিন্তায় কেটেছে। তারপরেও আজ আমার আনন্দ হচ্ছে জেল খাটার পরেও, যে আমি আমার জীবন সঙ্গী ফিরে পাবো। কখন বাড়ি যাব, কবে আমাদের বিয়ে হবে, কবে আমার মায়ের মতো সুন্দর একটি ফুটফুটে বেবি হবে। আমি বসে বসে সময় দেখছি আর ভাবছি, যখন আমার নাম ধরে ডাকা হবে তখনই দৌড়ে গিয়ে আগে আমার মায়ের মুখ দেখব, তারপর অন্য সবার মুখ। আমার নাম ধরে ডাকা হয়েছে, তাই আমি তাড়াতাড়ি চলে গেলাম আর এদিক ওদিক তাকালাম। আমার বাবা আর আখির বাবা দুজনে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আর কেউ নেই। দুজনেই আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার সাথে অভিমান করে আজও মা আমাকে দেখতে আসেনি। ঠিক আছে, আমিও বাড়ি গিয়ে মায়ের সাথে কথা বলবো না, দেখি কে কতক্ষণ অভিমান করে থাকে। সবাই বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। সবাই চুপচাপ, কারোর সাথে কেউ কথা বলছে না। আমরা বাড়ি পৌঁছলাম। বাড়ির ভিতরে প্রবেশ করতেই আমাকে দেখে আমার ভাই, ভাবি, আপা, বাবা, আখি সবাই কান্না করতে লাগলো। আমি সবাইকে বললাম, তোমরা কান্না করছো কেন? আরে আমার তো কিছু হয়নি, আমি তো সুস্থভাবেই ফিরে এসেছি। আমার কথা শুনে সবাই আরো জোরে জোরে কান্না করতে লাগলো। কি ব্যাপার, তোমরা এভাবে কান্না করছো কেন? আর মা, মা কোথায়? মাকে দেখছি না কেন? বাবা, মা কোথায়? ভাইয়া, ভাবি, আপা, আখি, তোমরা কথা বলছো না কেন? আখি ইশারা করে একটি কবর দেখিয়ে দিল। আমাদের মা আর নেই, মা আমাদেরকে রেখে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এই সংবাদ শুনে মা হার্ট অ্যাটাক করেন। আমি দৌড়ে মায়ের কবরের পাশে বসে, মা, তুমি আমাদের ছেড়ে এভাবে যেতে পারো না। মা দেখো, আমি তোমার কথা মতো একটি বউ এনেছি। আখি আমাকে জড়িয়ে ধরে কবরের পাশ থেকে সরিয়ে নিয়ে এলো। এত ভেঙে পড়লে চলবে না, একটু শান্ত হও। পৃথিবীতে কেউ চিরকাল থাকতে আসে না, আমাদেরকেও একদিন এই পথেই যেতে হবে। আখি, 8 মাস কষ্ট দুঃখের পর আজ আমাদের সুখের দিনে সবাই আছে, শুধু মা নেই। আবারও নতুন কোনো গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।